মালিক, আগামী অর্থ বছরের বাজেট নিয়ে সংসদেও আলোচনা চলছে, তো বাজেটটি নিয়ে সংসদের বাইরেও আলোচনা হচ্ছে, তো বাজেটটিকে আপনি কেমন দেখছেন? এবং দ্বিতীয় কথা হচ্ছে, যেটি ব্যারিস্টার শামীম উল্লেখ করলেন যে বিরোধী দল সংসদে আছে, বাজেট অধিবেশনের প্রথম দিন থেকেই আছে, মাঝে মধ্যে ওয়াকআউট করছেন, আবার ফিরে আসছেন এবং একটা ভূমিকা তারা পালন করবার চেষ্টা করছেন। সরকারি দলও মোটামুটি ভাবে এখন পর্যন্ত মনে হচ্ছে যে, পত্রিকায় খবর দেখলাম যে প্রধানমন্ত্রী তার দলীয় নেতাকর্মীদের বা জোটের যারা সংসদ সদস্য আছেন তাদেরকে বলেছেন যে তারা যেন কথাবার্তা একটু সহনশীল হয়। সব মিলিয়ে এই আর বিশেষ করে বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের যেসব বক্তৃতা আমরা শুনি, সেখানে বাজেট কতটা স্থান পাচ্ছে? না, ওইটা আপনি কথা সংযত দিয়েই আমি শুরু করি। গতকালকেই ডেইলি স্টারের একটা লিড নিউজ হয়েছে যে সরকার দলীয় সাংসদ ইকবালুর রহিম সাংবাদিকদের বাস্টার্ড বলেছেন। প্রথম আপনি ডেইলি স্টারের মতো পত্রিকা বলছে। এর দুদিন আগে আমাদের দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত উনি যেটা বলেছেন, এটা ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে কথাটা উনি বলেছেন। উনি যেটা বলেছেন, হেফাজতের কর্মীরা সুবহান আল্লাহ বলে পালিয়ে চলে গেছে। এই যে আপনি আমাদের মুসলমান ধর্মের আল্লাহর একটা গুণবাচক বৈশিষ্ট্যকে নিয়ে এভাবে হাসি ঠাট্টা করা এবং আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে দুর্বলের উপর সবলের আক্রমণ করে বীরত্ব প্রকাশের যে একটা বড়ত্ব দেখানোর একটা সংস্কৃতি, এইটাকে দিয়ে আপনি ধর্মীয় একটা বিষয়কে হেয় প্রতিপন্ন করা, অনেকগুলো ইসলামী দল এটাকে বিরোধিতা করেছে। এবং স্বাভাবিকভাবে এই ধরনের লোকগুলা, এই যে যারা প্রধানমন্ত্রী যাদের সম্পর্কে বলেছেন যে মুখ বন্ধ করার জন্য, অনেক মন্ত্রীরাও আছেন, যে এই ধরনের লোকগুলোর কারণে শুধু দলের ক্ষতি হচ্ছে তা না, এটা গণতন্ত্রেরও কিন্তু ক্ষতি হচ্ছে, কালচারেরও ক্ষতি হচ্ছে, এবং দেশেও কিন্তু একটা বড় ধরনের সংঘাতগুলো কিন্তু তাদের মুখের কারণেই তৈরি হচ্ছে। তো আমাদের ধরেন এই সরকারেরই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পরশুদিন বলেছেন, আকবর আলী খান সাহেব একটা ফর্মুলা দিয়েছিলেন, তো ওনাকে বলছেন যে এরা তো সব বিষয়ে এরা জ্ঞানী, গরু কেন অকাল মৃত্যু হয় না এটাও তারা কদিন পরে ধরবে, এরা গণতন্ত্রে বিশ্বাস করে না, এরা পাকিস্তানের দাস ছিল এক সময়। তো আপনি দেখেন, ওই যে একটা বলে না বাংলাতে যে যার জন্য করলাম চুরি সেই বলে চোর, আমাদের প্রধানমন্ত্রীও কিন্তু বলেছেন যে এরা ইলেকশনই করতে পারলো না, এই উপদেষ্টাদের কথা কে শোনে। কিন্তু উনারা যে চারজন 111-এর সময়ে পদত্যাগ করেছিলেন, আজকে যদি উনারা পদত্যাগ না করতেন, আজকে প্রধানমন্ত্রী এই ভাষায় কথা বলতে পারতেন না। উনারা তো উনাদের গণতন্ত্রের খাতিরেই কিন্তু উনারা এই স্টেপটা নিয়েছিলেন। এবং তাদেরকে যদি আবার কটাক্ষ করা হয়, আজকে রাজনীতিতে বিশেষ করে আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী সহ এই মানে এমন হয়ে গেছে যে আপনার শ্রদ্ধেয় লোকদেরকে অশ্রদ্ধা করা, মানে তারা তো একদিকে গুলি চালাচ্ছে পুলিশ দিয়ে, আরেকদিকে মুখের গুলি চালাচ্ছে আমাদের এমপি মন্ত্রীরা, হতাহত করছে। ডক্টর ইউনূস সাহেবকেও তো আপনার চিজ স্যান্ডউইচ আর হোয়াইট ওয়াইনের কথা বলেছেন। এখন কে খায় কে জানে, এটা তো আমরা বুঝি না কার কতটুকু অভ্যাস আছে। ওনার মতো মানুষকেও এগুলা করে যদি শান্তি পাওয়া যায়। আপনার রফিকুল হক সাহেবকে বললেন যে মুইকার খালুরে, মুসা সাহেব যিনি বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ ছিলেন, উনাকেও তো ছাড়া হয়নি, আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন। যেটা হচ্ছে যে এই দেশটা তো এমনি তো অশিক্ষিত লোকরা শিক্ষিতদের শাসন করছে, অসভ্য লোকরা সভ্যদের শাসন করছে। এই অসভ্য লোকের হাতে যখন ক্ষমতায়ন হয়ে যায়, এম্পাওয়ারমেন্টটা যখন অসভ্য লোকের হাতে আসে, তখন কিন্তু আপনার গণতন্ত্রের এই অকাল মৃত্যুটা খুব দৃশ্যমান হয়। যেটা আপনি বললেন, সংসদের প্রতিফলনটা ঘটে। যে সমস্ত কথা সংসদে বলা হচ্ছে, আমি যখন এই স্পিকার যখন আসলেন, আমি সেই দিন একটা টকশোতে বলেছিলাম যে দেশের অবস্থা এখন খুব করুণ হবে, কারণ আগের স্পিকার যিনি ছিলেন বর্তমানে প্রেসিডেন্ট, উনি এগুলোতে অভ্যস্ত ছিলেন। কিন্তু বর্তমান উনি তো একটা মহিলা এবং একজন অত্যন্ত সজ্জন, সুশিক্ষিত, এবং উনি একটা বিদ্বান ভদ্র মহিলা। তো উনার সামনে যে সমস্ত ল্যাঙ্গুয়েজ ইউজ হচ্ছে, তো এটা তো শুধু উনি লজ্জা পাচ্ছেন না, জাতি হিসাবে আমরাও লজ্জা পাচ্ছি। যে কথা আপনি বললেন যে সংসদে এই বাজেট অধিবেশনে বাজেটের বিষয়ে কথা, এটা পয়েন্ট অফ অর্ডার নিয়ে কিন্তু যে সমস্ত আজে বাজে কথা বলা হচ্ছে, আসলে ওয়েস্টমিনিস্টার সিস্টেম অফ ডেমোক্রেসিতে সংসদে বাজেট অধিবেশনটা কাকে বলে এটা আমাদের সাংসদদের খুব বেশি বোঝার প্রয়োজন রয়েছে।
আমরা সবসময় ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসির কথা সরকার বলছে। ওয়েস্টমিনিস্টার ডেমোক্রেসিতে সবচেয়ে বড় একটা ব্যর্থতা ছিল যে আপনি এই বাজেট অধিবেশন ছাড়া সংসদের স্ট্যান্ডিং কমিটিতে আপনি বাজেট নিয়ে কথা বলতে পারবেন না। পরবর্তীতে ব্রিটেন কিন্তু এই বিধানটাকে পরিবর্তন করেছে। বর্তমানে আপনি ইন্ডিয়া বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, প্রত্যেকটা ওয়েস্টমিনিস্টারের ডেমোক্রেসির ফলোয়ার কান্ট্রিগুলোতে এখন যেটা হচ্ছে যে বাজেটের অধিবেশনের যে বিষয়বস্তু এটা আগেই, বাজেট শুরু হওয়ার আগেই স্ট্যান্ডিং কমিটিগুলোতে আলোচনা হবে, শুনানি হবে। কিন্তু আমাদের কার্যপ্রণালী বিধিতে আপনি দেখেন শুধু হচ্ছে না, কার্যপ্রণালী বিধিতে স্পষ্ট বলা আছে যে বাজেট নিয়ে কোনো বিষয়ে স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা করা যাবে না। কারণ ওই এক ব্যক্তির ব্রিফকেসের মধ্যে থাকে বাজেট, আর এক ব্যক্তির মাথার ভিতরে থাকে এক নেত্রীর হুকুম। ওই নেত্রীর হুকুম থেকে মাথা, মাথা থেকে ব্রিফকেস। এই প্যান্ডোরা বক্স খোলার পরে জনগণ জানে যে কার গলা কেটেছে, কার পকেট কেটেছে। আজকে বাজেট করা হলো, এই বাজেট তো সম্পূর্ণভাবে সংবিধান বিরোধী। এই সংবিধানের কথা বলছে প্রতিনিয়ত প্রধানমন্ত্রী যে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, সংবিধানের বাইরে আমরা যাব না। ওয়ারে যে সংবিধানের সাথে সম্পূর্ণ অসাংবিধানিক এই যে বাজেটটা ঘোষণা করা হয়েছে। সংবিধানের আর্টিকেল 20 সাব আর্টিকেল 2 তে বলা হচ্ছে যে রাষ্ট্র এমন কোন বিধান করতে পারবেই না যেখানে অসৎ উপায়ে আয়ের দ্বারা কেউ লাভবান যাতে হয়। তো এখানে আপনি কালো টাকা করে দিচ্ছেন। আমরা এর আগে দেখেছি কালো বিড়ালকে সাদা করেছে রং টং দিয়ে, কিন্তু আপনি কালো টাকাকে সাদা করছেন। এটার তো একটা প্রেক্ষিত আপনাকে, যেখানে 2009-এ এই অর্থমন্ত্রী নিজেই বলেছেন যে এটা রাজনীতির কাছে নৈতিকতার পরিচয়, শিল্পতবাদী। এখন শেয়ারের দুইটা ক্ষমতার সময় কিন্তু শেয়ারের বিপর্যয় গুলো ঘটেছিল। এখন শুধু এই সরকার এটাই করেনি, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে আপনার 19E একটা ধারা রয়েছে, সেই ধারাকে স্থায়ীভাবে পাকাপোক্ত করে দিয়েছে এই সরকার। শুধু আপনি সাদা টাকা, কালো টাকা সাদাই নয়, আপনি ইনকাম ট্যাক্স দিয়ে যদি অতিরিক্ত 10% জরিমানা দেন তাহলে আপনি যে কোনো টাকাকেই আপনি সাদা করতে পারবেন। এবং গত কেয়ারটেকার সরকারের সময় এই যে 19B, 19BB, 19BBB এই ধারাগুলোকেই বিলুপ্ত করে দেওয়া হয়েছিল, সাদা মানে করার কোনো সুযোগই ছিল না। এই সরকার ক্ষমতায় আসার পরেই এগুলোকে স্থায়ীভাবে করে দিয়েছে। এখন আপনি প্রাতিষ্ঠানিকভাবে যদি রাষ্ট্র নিজেই কালোকে সাদা করার ব্যবস্থা করে, এই যে আপনি সুশাসনের কথা বলা হচ্ছে, সুশাসনের মূল মন্ত্রই তো হচ্ছে আপনার দুষ্টের দমন, শিষ্টের পালন। কিন্তু এখানে তো উল্টাটা সরকার করছে, শিষ্টের পালন করছে, আপনি দুষ্টের পালনটা করছে। আর এই সাদা কালোর এই যে খেলা, এটা তো হচ্ছে দুর্নীতিবাদের গলায় আপনি একটা বিজয়মালা পরায় দেওয়ার মতো একটা বিষয় এখানে করে নেওয়া হয়েছে। আমি খুব শেষে যেটা বলছেন যে অতীতে রেকর্ড বলে, কিন্তু এরা কিন্তু আবার বিনিয়োগটা করে না। কিন্তু না, বিনিয়োগ কোথা থেকে করবে? এই বিনিয়োগটা কাদের? এই কালো পলিটিক্যাল ইকোনমির বিনিয়োগ। আপনি নির্বাচনের সময় এতদিন যে দুর্নীতিগুলো যেগুলো আমরা শুনেছি, 2%, 12%, রাজ পরিবারের লোকরাও খেয়েছে, আবুলরা খেয়েছে, কে খেয়েছে, কোন সব নিক্সন চৌধুরী, এই টাকাগুলো আপনি কিভাবে বিনিয়োগ করবেন? এটা করার জন্য এই সুবিধাগুলো দেওয়া হয়। এবং শুধু তাই না, নির্বাচনে এই থোক বরাদ্দগুলো কিন্তু ব্যবহার করা হবে। আপনি দেখেন সবচেয়ে আতঙ্কিত বিষয় হচ্ছে এখানে 55,000 কোটি টাকার ঘাটতি রাখা হয়েছে। এই টাকাটা কোত্থেকে আদায় করবেন? আপনি বাণিজ্যিক ব্যাংকগুলোর থেকে নেবেন, লিকুইডেশন তাদের চলে যাবে, তাতে তারল্য সংকট হবে। এবং এই টাকাগুলো আপনি নির্বাচনের ক্ষেত্রে ব্যবহার করবেন এবং এমপি গুলোকে থোক বরাদ্দ দিয়ে দিয়ে এই কাজগুলো করিয়ে নেবেন। এবং সবচেয়ে আতঙ্কিত বিষয় হচ্ছে 20,000 কোটি টাকার একটা ঘাটতি রয়েছে। এই 20,000 কোটি টাকার ঘাটতি আবার বাজেটে বলে দেওয়া হচ্ছে যে এই ঘাটতিকে আপনি 34% কমানোর একটা ব্যবস্থা করতেই হবে, আদারওয়াইজ এটা সাস্টেইন করবে না। এই 34% আপনি কিভাবে করবেন? এই 20,000 কোটি টাকা রয়েছে আপনার জ্বালানি এবং বিদ্যুৎ খাতে। তাহলে আপনাকে কি করতে হবে? বিদ্যুতের লোডশেডিং হয় আপনাকে করতে হবে, না দাম বাড়াতে হবে। জ্বালানি সরবরাহ হয় আপনাকে কমাতে হবে, না জ্বালানি তেলের দাম বাড়াতে হবে। এবং ডেফিনেটলি জিল্লুর ভাই, এই আগামী 1 বছরের মধ্যে বিদ্যুতের দাম তারা বাড়াবে, না হয়তো এই বাজেট তারা করতে পারবে না, কিংবা জ্বালানি তেলের দাম বাড়াবে। একটা হয়তো করতে পারে, জানুয়ারি পর্যন্ত হয়তো এই কাজটা করবে না, কারণ নির্বাচন রয়ে গেছে। কিন্তু জানুয়ারি পরে ভয়াবহ একটা অবস্থা হবে, এই 20,000 কোটি টাকা জনগণের পকেট থেকে নেওয়ার ব্যবস্থা করবে। আমি সর্বশেষে আপনার ওইটা শেষ করব, যেটা বলা হচ্ছে যে বিরোধী দল সংসদে এসে কি করছে। একটা বড় ধরনের ফাঁকিবাজি হয়ে যাচ্ছে আমাদের সংসদীয় গণতন্ত্র নিয়ে। যেটা বিরোধী দল করলো, একটা মুলতবি প্রস্তাব দিল আপনার মুলতবি প্রস্তাব কি? সাধারণ মানুষ তো বোঝে না। মুলতবি প্রস্তাব হচ্ছে আমাদের সংসদের কার্যপ্রণালী বিধির 65(2) বিধিতে বলা হচ্ছে আপনার মুলতবি প্রস্তাব হচ্ছে নিন্দা প্রস্তাব।
মানে সরকারের কোন কর্মকাণ্ডের বিরুদ্ধে আপনি একটা নিন্দা প্রস্তাব আনবেন, যেটা নিন্দা তো স্বাভাবিক বিরোধী দলই করবে, সরকারের এখানে কোনো বলার সুযোগ নেই। এবং বিধির দুই উপবিধিতে স্পষ্ট বলা আছে 2 ঘন্টার বেশি আপনি এই আলোচনা করতে পারবেন না, এবং এইটার ভাগ্য নির্ধারণ একমাত্র স্পিকারের হাতে। তাহলে যখন স্পিকার 2 ঘন্টা পর এটা যখন বলবে কণ্ঠভোটে এটা নাকচ হয়ে যাবে, তাহলে আপনি কেয়ারটেকারের মতো একটা বড় ইস্যু, ন্যাশনাল ইস্যু, আপনি মুলতবি প্রস্তাব দিলেন, জানলেন যে এখানে সরকারের কিছু বলাও নাই, এবং সরকার যখন দেখলে এটা প্রত্যাহার করা হয়েছে, সরকার তখন ক্রেডিট নিল যে আমরা তো এটা আলোচনায় সুযোগ ছিল। সরকার কি করে বলে? কারণ এইটা তো সরকারের বিষয় না, মুলতবি প্রস্তাব সম্পূর্ণ স্পিকারের বিষয়, স্পিকার উপর নির্ধারণ করছে উনি কি করবেন। তো সরকারও জনগণকে বিভ্রান্ত করছে। আবার এই ইস্যুটা নিয়ে 2 ঘন্টার আলোচনা তো যথেষ্ট না। তার মানে আমাদের শুধু সরকারি সাংসদরা না, ইন জেনারেল সাংসদদের মধ্যে জনগণকে প্রতারিত করার, বিভ্রান্ত করার একটা বড় ধরনের রাজনৈতিক খেলা চলছে। আমরা জনগণরা হা করে তাদের মুখে তাকিয়ে থাকি যে কখন তাদের শান্তির ধারা বয়ে বসবে, আমরা সেই শান্তিতে সিক্ত হব। কিন্তু তাদের আচরণ এবং গণতন্ত্রের প্রতি যে ন্যূনতম শ্রদ্ধাবোধ এবং সংসদীয় গণতন্ত্রের প্রতি যে আস্থা দুইটা দলের, এটা কিন্তু কোনোটাই আমরা কিন্তু দেখতে পারছি না।